ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট 3তে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএমএফ মেজারমেন্ট। তো ইএমএফের ডেফিনেশন দিতে গিয়ে গত ভিডিওতে বলেছিলাম দুটো ইলেকট্রোড আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই হবে হচ্ছে ইএমএফ, খুব শর্টে বললে। এবার যখন দুটো ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, আমরা জানি কারেন্ট হচ্ছে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। এবার সেলের ইএমএফ কত বা ই সেল কত সেটা মেজারমেন্টের জন্য তিনটে ইনস্ট্রুমেন্ট আমাদের জানা আছে। এক নম্বর হচ্ছে ভোল্টমিটার, দু নম্বর হচ্ছে মাল্টিমিটার, আর তিন নম্বর হচ্ছে পোটেনশিওমিটার। এবার এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে সেল পোটেনশিয়াল কী করে মেজার করে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ফিজিক্সের জিনিস, আমাদের কেমিস্ট্রিতে খুব একটা কাজে লাগে না। কিন্তু ইদানিংকালে এনসিইআরটির বই বা এবিসির বইয়ে দেখা যাচ্ছে যে এই ইনস্ট্রুমেন্টগুলোর কিছু অ্যাপ্লিকেশান ডায়াগ্রাম আকারে বা হিন্ট আকারে দেওয়া আছে। তো সেটাকে বোঝানোর জন্যই আমার হচ্ছে এই ভিডিওটা বানানো, যে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কী করে আমরা ইএমএফ মেজারমেন্ট করতে পারি। 11-12 স্ট্যান্ডার্ডে খুব কাজের না, সিবিএসসি বোর্ড হলে পরীক্ষায় একটা কোশ্চেন থাকতেই পারে এই রিলেটেড, একদম কী করে ডিটারমাইন করে সেটা দিবে না, কিন্তু সেই রিলেটেড একটা কোশ্চেন থাকছে সিবিএসসি বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব একটা কোনো ইনফরমেশন কাজের না, তাও ফিজিক্সের পার্টে যেহেতু আছে জেনে রাখাটা দরকারি। আর বিএসসিদের বলবো এই পোটেনশিওমিটার দিয়ে ইএমএফ মেজারমেন্টটা বিএসসিতে একটা ইম্পর্টেন্ট টপিক, জেনারেলি বইগুলোতে দেওয়া থাকে না। কেএল কাপুরের বই বা একে দাসের বই দেখলে খুব শর্টে লেখা আছে, বোঝার মতো না। তবে খুব ভালো করে পড়তে চাইলে ক্যাস্টেলানের বইয়ের সামারিটা দেওয়া আছে ভালো করে, বা গ্ল্যাস্টনের বই দেখলে গ্ল্যাস্টনের বই হচ্ছে একদম ক্লিয়ার কাট, খুব ডিটেলসে ফিজিক্সের বইয়ের মতো এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তবে কিছুটা কেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে দিয়েছে। তো আমি এখানে যে পোর্শনটা বলবো সেটা টোটালি গ্ল্যাস্টনের বই থেকে। তো কেউ দেখতে চাইলে সেই গ্ল্যাস্টনের বই থেকে দেখে নিতে পারে যে কী করে পোটেনশিওমিটার দিয়ে আমরা ইএমএফ মেজারমেন্ট করছি। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে কোশ্চেনের অ্যান্সারটা দেবো সেটা হচ্ছে ভোল্টমিটার আমরা কেন ব্যবহার করব না, বা ভোল্টমিটার ব্যবহার করলে ড্রব্যাকস কী। দুটো ড্রব্যাকস আছে ভোল্টমিটারে, দুটো ড্রব্যাকস আছে। এক নম্বর হচ্ছে আমরা জানি যে একটা সেলে রিয়াকশন হয়ে কারেন্ট প্রডিউস হয়। তখন কি হয়, ভোল্টমিটার দিয়ে যদি আমরা কারেন্ট মেজার করতে যাই তাহলে এই মেজারমেন্টের জন্য কিছুটা কারেন্ট লাগে, সেটা হচ্ছে সেলের ইএমএফকে কিছুটা কমিয়ে দেয়, সেই কারণে ভোল্টমিটার ব্যবহার করা যাবে না। আর দু নম্বর কি, যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে কিছুটা কারেন্ট নষ্ট হচ্ছে, সেটাও হচ্ছে এই ইএমএফটাকে ডিক্রিজ করে দেয়, যেখানে ভোল্টমিটার দিয়ে আমরা মেজারমেন্ট করব না। তো আমরা কী পদ্ধতিতে মেজারমেন্ট করব, আমরা মেজারমেন্ট করব হচ্ছে পোটেনশিওমিটার দিয়ে, একটা কম্পেনসেশন মেথডে আমরা মেজারমেন্টটা করার চেষ্টা করি। মাল্টিমিটারটা আমাদের খুব একটা আলোচনার বিষয় না, তাই মাল্টিমিটার পার্টটা স্কিপ করে আমরা শুরু করলাম ইএমএফ মেজারমেন্ট ইউজিং পোটেনশিওমিটার, পোগেন-ডর্ফস কম্পেনসেশন মেথড। আমরা এই পোগেন-ডর্ফসের কম্পেনসেশন মেথডে সেলের ইএমএফটা ডিটারমাইন করি। তার আগে বলি পোটেনশিওমিটার কি। পোটেনশিওমিটার, হোয়াট ইজ পোটেনশিওমিটার? পোটেনশিওমিটার হচ্ছে এ লং ওয়্যার অফ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার একটা লম্বা তার হচ্ছে পোটেনশিওমিটার। জেনারেলি কয়েক মিটার পর্যন্ত হয়। এবার কয়েক মিটার তার তো আমাদের পক্ষে ইনস্ট্রুমেন্টে সেট করা সম্ভব না, বা কয়েক মিটার তার ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘুরবো কী করে, এখান থেকে যদি লম্বা 1 মিটার হয় সেটা নিয়েও আমাদের পক্ষে ট্রাভেল করা মুশকিল। তো তারটাকে কী করা হয়, এরকম করে একটা তার দেওয়া থাকে, এখানে একটা মেটালের স্ট্রিপ লাগানো থাকে, দেন আবার তারটা দেওয়া থাকে, আবার এদিকে একটা মেটালের এন্ড লাগানো থাকে, আবার তার দেওয়া থাকে, এই পোর্শনটা মেটালের। এভাবে কয়েক মিটারের তার বানানো হয়, দুদিকেই গোটাটাই মেটালে অ্যাটাচ করা থাকে, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এইভাবে কয়েক মিটারে একটা তার দেওয়া থাকে, তারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে সব জায়গায় সমান, তো এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার একটা তার। এবার আমি টোটাল সার্কিটটা আঁকাই, যে এই তারের সাথে এবার আমাকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। তো এই একটা ব্যাটারি আঁকিয়ে নিলাম। তারটাকে বোঝানোর জন্য তারটাকে আমি একটু মোটা করে আঁকাচ্ছি, বাকিটা তার না, এই শুধু এই পোর্শনটা তার। আমার এখন ওটা ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া না হলেও তারটা ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার হবে। ওকে, তাহলে ধরে নিলাম এটা এ এন্ড, এবার বি এন্ড, ঠিক আছে। এবার ধরে নিলাম এই ব্যাটারির ক্ষেত্রে ইএমএফ অফ দ্য সেল হচ্ছে ভি, মানে ইএমএফ অফ সেল মানে কি, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বা দুটো ইলেকট্রোডের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা ধরে নিলাম ভি। তাহলে যেহেতু এই তারের এই প্রান্তটা আর এই প্রান্তটা ব্যাটারির দুটো প্রান্তের সাথে কানেক্ট আছে, তাহলে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সও নিশ্চয়ই ভি হবে, বোঝা গেল। এবার তারের লেন্থ যদি আমি ধরে নিই এল,
ওকে, তাহলে এই ভি পোটেনশিয়াল ডিফারেন্স কত লেন্থে, এল লেন্থে, তাহলে এল লেন্থে বা এল সেমিতেই লিখি বা মিটারে লিখি, এল সেমিতে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, এল সেমিতে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তাহলে এক সেমিতে বা এক ইউনিটেই করি, সেমি মিটার নিয়ে কনফিউশন যেন না হয়, তাহলে এক ইউনিটের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি বাই এল, তাহলে পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি বাই এল, এই ভি বাই এলকেই বলা হয় হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবার আমরা কি করব, সাপোজ আমি এখান থেকে এই সি এই সি পয়েন্টে আমি পোটেনশিয়াল বের করতে চাইছি, তাহলে কি করব, আমি দেখে নেব এ থেকে সি এর ডিস্টেন্স কত, সাপোজ এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে বলবো ওয়ান ইউনিট পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে বা ওয়ান ইউনিটে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি বাই এক্স, তাহলে এক্স ইউনিটে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এক্স ইন্টু ভি বাই এল, তাহলে আমি যদি ভি এসি বের করতে চাই তাহলে ভি এসি হয়ে গেল এক্স ইন্টু ভি বাই এল, তাহলে এটাই হয়ে গেল আমার পার ইউনিটে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে পোটেনশিওমিটারের বেসিক প্রিন্সিপাল। এবার এই পোটেনশিওমিটার হচ্ছে আমাদের তিনটে কাজে লাগে অ্যাপ্লিকেশন। এক নম্বর হচ্ছে টু ফাইন্ড ইএমএফ অফ সেল, সেলের ইএমএফ খুঁজতে। দু নম্বর কী কাজে লাগে, টু কম্পেয়ার ইএমএফ অফ টু ডিফারেন্ট সেল, দুটো ডিফারেন্ট সেলের ইএমএফ কম্পেয়ার করতে। আর তিন নম্বর লাগে টু ফাইন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুঁজতে। তাহলে তিনটে কাজে লাগে, একটা হচ্ছে কোনো সেলের ইএমএফ খুঁজতে, দুটো সেলের ইএমএফের কম্প্যারিজন করতে, আর তিন নম্বর হচ্ছে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুঁজতে। তার মধ্যে আমাদের আলোচনার বিষয় শুধু হচ্ছে এ 1 আর 2, 3 নম্বর নিয়ে আমরা আলোচনা করবো না, কেমিস্ট্রিতে আমাদেরকে শুধুমাত্র 1 আর 2 সম্পর্কে জানতে হবে। তো একটা একটা করে আমরা আলোচনা শুরু করছি। ফার্স্ট অ্যাপ্লিকেশনে চলে আসি, টু মেজার ইএমএফ অফ সেল। একটা সেলের ইএমএফ আমরা কী করে মেজার করব, তো আবার সেই রকম নিয়েছি, এটা একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারি মানে আর ব্যাটারির সাথে এরকম তার আছে, মানে তারটা হয়ে গেল আমার পোটেনশিওমিটার। ওকে, এটা হচ্ছে এ আর বি। এবার কি করলাম, এই তারের এই প্রান্তের সঙ্গে একটা সেল লাগিয়ে দিলাম। সেলও একটা ব্যাটারি, কিন্তু আমি যে সেলটা মেজার, এটা হচ্ছে আমার নোন ব্যাটারি যেটা ভি, আর যে সেলটা আমি জানতে চাইছি সেটা আননোন। তাহলে এখানে সেই সেলটা কানেক্ট করলাম এমনভাবে, নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, সেভাবে কানেক্ট করলাম। ওকে, সেলটাকে এভাবে রিপ্রেজেন্ট করেছি। এমনি জেনারেলি ফিজিক্সের বই হলে এরকম দুটো দাগ দিয়ে করতো, কিন্তু কেমিস্ট্রিতে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করে এবার কি করলাম, এই প্রান্তে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম, একটা গ্যালভানোমিটার। আর গ্যালভানোমিটারের সাথে একটা জকি আছে, জকিটা তারের যেখানে টাচ করাবো সেখানেও কারেন্ট ফ্লোটা মেজার করতে পারবে গ্যালভানোমিটারের থ্রুতে। এবার কি করব, এবার ধরলাম এই এন্ডটা এক্স, এই এন্ডটা ওয়াই, তাহলে এই দুটো এন্ডে যে পোটেনশিয়াল, সাপোজ এই সেলের ইএমএফ হচ্ছে ই, তাহলে এই দুটো তারের এই দুটো এন্ডের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা হচ্ছে সেলের পোটেনশিয়াল ডিফারেন্স। এবার ধরো গ্যালভানোমিটারের সাথে জকিটাকে এখানে একটা পয়েন্টে টাচ করালাম, কি দেখলাম, গ্যালভানোমিটারটা হয়তো এদিকে ডিফ্লেকশন দেখাচ্ছে, আবার হবে না। তারপর হচ্ছে গ্যালভানোমিটার এই জকিটাকে সরিয়ে আবার হয়তো এদিকে টাচ করালাম, দেখলাম হচ্ছে গ্যালভানোমিটার ডিফ্লেকশন একদম অন্য দিকে ঘুরে গেল। তখন আমাকে বুঝতে হবে, একবার গ্যালভানোমিটারটা এদিকে ঘুরে গেছে, একবার এদিকে ঘুরে গেছে, তাহলে এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে, যে পয়েন্টে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে না। এভাবে আমি এই দুটোর মাঝামাঝি বিভিন্ন স্থানে টাচ করিয়ে সাপোজ এই পজিশানে দেখলাম গ্যালভানোমিটারের কাঁটাটা একদম সোজা হয়ে গেছে, কোনো ডিফ্লেকশন হচ্ছে না। ডিফ্লেকশন হচ্ছে না, তো এই পয়েন্টটাকে বলবো নাল পয়েন্ট। এই নাল পয়েন্টে কোনো ডিফ্লেকশন হলো না, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হলো না। তো সাপোজ এই পয়েন্টটা হলো হচ্ছে আমার ও, ঠিক আছে। তাহলে এবার কি হলো, নিশ্চয়ই এই ও পয়েন্টে এক্স আর ওয়াইয়ের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স, এ আর ও এর মধ্যে সেটা পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হতে হবে। এই পোটেনশিয়াল ডিফারেন্স আর এই পোটেনশিয়াল ডিফারেন্স যদি ইকুয়াল হয়ে যায়, তখনই তো কারেন্ট ফ্লো হবে না, কারণ আমরা জানি হচ্ছে কারেন্ট ফ্লো হয় হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। তাহলে যদি পোটেনশিয়াল ডিফারেন্সই না থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে কী করে। তাহলে মনে করলাম টোটাল লেন্থটা ছিল এ, এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম হচ্ছে আমার এক্স ধরে নিলাম। ওকে, তাহলে কি হলো, তাহলে এ আর ও এর মধ্যে পোটেনশিয়াল, তাহলে আমার নাল পয়েন্টে কী হয়েছে, অ্যাট নাল পয়েন্ট
পোটেনশিয়াল ডিফারেন্স মানে ডেল ভি অফ এ ও ইকুয়ালস টু ডেল ভি অফ এক্স ওয়াই। তাহলে এ ওর পোটেনশিয়াল ডিফারেন্স কত? আমরা জানি ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল হচ্ছে ভি বাই এল, আর আমি নিয়েছি এক্স লেন্থ, তাহলে ভি বাই এল ইন্টু এক্স, আর এখানের এক্স ওয়াইয়ের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ই। তাহলে এইভাবেই আমি পেয়ে গেলাম সেলের পোটেনশিয়াল ডিফারেন্স ই ইকুয়ালস টু ভি বাই এল ইন্টু এক্স। ব্যাটারির পোটেনশিয়াল আমি জানি ভি নন, ভি হচ্ছে নন, এল লেন্থ টোটাল লেন্থ নন, এক্সট্রা তো আমি মেপে নিব কতটা। তাহলে তিনটে জানি, তাহলে আমি সেলের ইএমএফ মেজার করতে পারি। তাহলে এইভাবে এইভাবে পোটেনশিওমেট্রিক মেথডে আমরা কি করলাম হচ্ছে সেলের ইএমএফ নির্ণয় করলাম। এবার এটাকে বলছে পোগেনডর্ফস কম্পেনসেশন মেথড। কেন পোগেনডর্ফস কম্পেনসেশন মেথড? কারণ ব্যাটারির পোটেনশিয়ালটাকে আমি সেলের পোটেনশিয়াল দিয়ে কম্পেনসেট করছি, দুটোকে ইকুয়াল করছি, তাই এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন মেথড। এবার এখানে 2-3টে পয়েন্ট কি মনে রাখতে হবে, যে আমি যে ব্যাটারিটা দিয়েছি মানে ভি, মানে এখানে কি হতে হবে, ব্যাটারির ইএমএফ গ্রেটার দেন সেল ইএমএফ। কেন? ব্যাটারি ইএমএফ সেল ইএমএফের চেয়ে বেশি না হলে কেন হবে? কারণ এই টোটাল লেন্থ হচ্ছে এবি, এটা হচ্ছে ব্যাটারি ইএমএফ, তাহলে এতটুকু পোর্শনটা হচ্ছে এর ইকুয়াল হলো, এতটুকু পোর্শনের ইএমএফ, টোটাল ইএমএফ তো হচ্ছে বেশি। তাহলে আমি সাপোজ মনে করলাম এবি এর ইএমএফটা ধরলাম হচ্ছে আমার, বোঝাই ইটা ধরলাম হচ্ছে আমার 10 ভোল্ট, আর ব্যাটারিটাও ছিল হচ্ছে 10 ভোল্ট। তাহলে ব্যাটারি যদি 10 ভোল্ট হয়, এটা যদি সাপোজ আমি এটা 10 ভোল্ট নিয়েছি, তাহলে এও কত হবে, 10-এর চেয়ে কম হবে। তাহলে এই লেন্থের এই স্মল পোর্শনে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি আমার 10-এর চেয়ে কম হয়, আর ব্যাটারিটা যদি 10 হয়, তাহলে কি দুটো নালিফাই হতে পারবে? কখনোই হতে পারবে না। তাই আমাকে ব্যাটারিটাকে হচ্ছে বেশি রাখতে হবে। সাপোজ আমি ব্যাটারিটা রাখলাম 30 ভোল্ট। এবার 30 ভোল্ট যদি হয় টোটালটা, তাহলে একটা পোর্শন আমি মনে করি যে এর ইকুয়াল 10 ভোল্ট হতে পারবে। তাই ব্যাটারি ইএমএফ অলওয়েজ সেলের ইএমএফ চেয়ে বেশি হতে হবে, তখনই এই পদ্ধতিতে আমরা ডিটারমাইন করতে পারবো। এবার সেকেন্ড চলে আসি কী করে দুটো সেলের ইএমএফকে আমরা কম্পেয়ার করবো, যেটা আমরা করে থাকি। 2 নম্বর হচ্ছে টু কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, দুটো সেলের ইএমএফের কম্পেয়ার। সেটা কি করে করব? তাহলে আমার দুটো সেল লাগবে, একটা হচ্ছে আমার নর্মাল পোটেনশিওমিটার যেভাবে ড্র করেছিলাম সেটা ড্র করে নিতে হবে। এটা হচ্ছে আমার ব্যাটারি, এটার ভোল্টেজ ভি। এবার কি করলাম, এখানে আমি আগেরবার আমার সেলটা লাগিয়েছিলাম, এবার সেই সেলটা লাগালাম। এখানে আমার গ্যালভানোমিটার লাগাতে হবে, এই ধরলাম গ্যালভানোমিটার। তাহলে এবার কি করলাম, এই সেল আর গ্যালভানোমিটারকে একটা কি দিয়ে কানেক্ট করলাম, সেই কিটার নাম হচ্ছে S1। আর নিচে নিলাম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেল, নিচে কি নিলাম, একটা স্ট্যান্ডার্ড সেল যার ইএমএফ আমাদের জানা আছে, জেনারেলি ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল নেওয়া হয়, সেই জানা আছে। এবার এটার সাথে কোনো কানেকশন নেই, এটা হচ্ছে একদম কানেকশনলেস। এটা এখানে হচ্ছে কানেকশনটা খুলে দেওয়া আছে, এখানে হচ্ছে যেই কিটা আছে S2 সেটা মনে করলাম ওপেন আছে। ওকে, তাহলে এবার কি হবে, এবার আমি কি করব, একটু ভালো করে আঁকিয়ে দিই। হ্যাঁ, এবার কি করব, তাহলে এবার নিশ্চয়ই এটা হচ্ছে এ আর বি, তাহলে নিশ্চয়ই এখানে যদি কানেকশন খোলা থাকে তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এই সেলটা অ্যাক্টিভ না। এবার আমি কি করলাম, এই সেলটা অ্যাক্টিভ আছে, এবার হচ্ছে ধরে নিলাম এর ইএমএফ হচ্ছে E1, এর ইএমএফ হচ্ছে E2 আমি জানি। এবার কি করলাম, জকি দিয়ে আমি লেন্থ মাপলাম, যে সাপোজ হচ্ছে L1 লেন্থে আমার সি ডিস্টেন্সে L1 লেন্থে আমি পেয়ে গেলাম নাল পয়েন্ট। তাহলে কি হবে, ফর E1 সেলের জন্য কি হলো, নিশ্চয়ই E1 ইকুয়ালস টু ভি বাই এল, ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত লেন্থে, L1 লেন্থে পেলাম, তাহলে ভি বাই এল ইন্টু L1 পেয়ে গেলাম। এবার কি করলাম, তাহলে এটা আমি প্রথম পেলাম। এবার E2 সেলের জন্য কি করে করব, যেটা আমার স্ট্যান্ডার্ড সেল, যেটা আমার জানা আছে, সেটার জন্য কি করব, এই কিটাকে তখন খুলে দেবো, এই কিটাকে আমি খুলে দিলাম। ওকে, আর এই কিটাকে তখন কানেক্ট করে দিলাম, তখন কি হবে, তখন এই U1 সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, E2 মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। দেন আবার গ্যালভানোমিটার দিয়ে মাপলাম, মনে করলাম হচ্ছে আমি L2 ডিস্টেন্সে নাল পয়েন্ট পেলাম। তাহলে স্ট্যান্ডার্ড সেলের জন্য কি হবে, E2 ভ্যালু হবে ভি বাই এল ইন্টু L2। ঠিক আছে, এবারে আমি দুটো সেলের জন্য দুটো পেয়ে গেলাম, E1 সেলের জন্য যেটা আমার আননোন, আর E2 সেল যেটা স্ট্যান্ডার্ড সেল, যেটা আমরা জানি ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল নেওয়া হয়,
এবার এই দুটোর আমি যদি ডিভাইড করে দিই তাহলে কী হবে, E1/E2 ইকুয়ালস টু L1/L2। তাহলে আমি E2টা জানি, L1 জানি, L2 জানি, E1 এর মান বের করতে পারবো না? অর E1 ইকুয়ালস টু L1/L2 ইন্টু E2। তাহলে এইভাবে আমি জাস্ট বের করে নিতে পারবো। জেনারেলি আমরা ব্যাটারি রেসপেক্ট মেজার করি না, আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেলের সাপেক্ষে মেজার করি, যেটাকে বললাম ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল বলে। সেই ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল দিয়ে আমরা মেজার করে এখানে সেটা সেট করতে হয়। তাহলে এইভাবে আমি L1 জানি, L2 জানি, E2 জানা থাকলে কম্পেয়ার করে নিতে পারবো। তো এইভাবে আমরা পোটেনশিওমেট্রিক মেথডে কম্পেনসেশন মেথড, যেটাকে বললাম পোগেন ড্রপস কম্পেনসেশন মেথড বলে, সেটা দিয়ে আমরা হচ্ছে এভাবে বের করে নিতে পারি। তো এবার এই রিলেটেড কিছু কোশ্চেন সিবিএসসিতে থাকে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো পোটেনশিওমিটার যদি কারো বুঝতে অসুবিধা থাকে সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের জন্য এতটুকুই।